ভাবছি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিষয়গুলো কী থেকে কি হয়ে গেল। এখন স্যারের সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? এখন থেকে তো স্যার আমাকে প্রতিনিয়তই অবহেলা করবে। বুঝতে পারতেছেন না তো কিছু, তাই তো? আসেন আপনাদের আগে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার নাম মোহাম্মদ শাতিন শেখ। বাবা মার একমাত্র সন্তান। ছোট একটা বোন আছে। বাবা এই শহরে ছোট একটা মুদিখানার দোকান আছে। আর বাকিটা না হয় গল্পের সাথেই থাকেন, তাহলেই জানতে পারবেন। আমি পপি আপুর দিকে তাকিয়ে, কি রে বাবা, আর কত ঘুমাবি? এখন তো তোর কোচিং এর সময় হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোচিং করতে চলে যা। আমি পাশ থেকে ফোনটা নিয়ে ফোনের পাওয়ারটা অন করে দেখি বিকাল 3টা বেজে গেছে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। ঘুম থেকে উঠে পোশাক পরিবর্তন করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ি। আমাদের বাসা থেকে আমি যেখানে কোচিং করি, অর্থাৎ স্যারের বাসা, আমাদের বাসা থেকে হাঁটতে প্রায় 5 মিনিট সময় লাগে। তাই হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে স্যারের বাসার সামনে চলে আসে। দরজায় কলিং বেল দিতেই প্রতিদিনের ন্যায় স্যারের মেয়ে দরজা খুলে দেয়। আজকে এত লেট হলো যে? গার্লফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছিলে নাকি তুমি? না আপু, কী বলছেন এগুলো? আমার আবার গার্লফ্রেন্ড? ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, তাই আসতে একটু লেট হয়ে গেছে। কিন্তু তোমার স্যার তো আজকে বাসায় নেই, সে কাজে ঢাকায় গেছে, আসবে আগামীকালকে। তাহলে আমি বাসায় চলে যাই, আপনি থাকেন। আল্লাহ হাফেজ। আপু, কথাটা বলে যে পেছন ফিরে বাসার উদ্দেশ্যে আসতে যাব, অমনি পেছন থেকে পপি আপু আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কই যাচ্ছ তুমি? আমি একা একটা মেয়ে এই বড় বাড়িতে কিভাবে থাকবো বলো? অনেক ভয় করছে। তুমি না হয় আজকে রাতটা আমাদের বাসায় থাকো। বাবাকে বলেছি, বাবা বলেছে তুমি আসলে তোমাকে যেন আমার সাথে রাখি। কি বলছেন আপু এগুলো? আমি আপনার সঙ্গে থাকবো মানে? আর আঙ্কেল কি করে আপনাকে বললো আমাকে আপনার সঙ্গে থাকার জন্য? বুঝলাম না। বাসায় যেতে হবে, মা বাবা আমার জন্য চিন্তা করবে। বাসায় যেতে হবে না, আঙ্কেল আন্টিকে ফোন করে আমি সব কিছু জানিয়ে দেবো। তুমি আমার সাথে থাকো, আমি একটা রুমে আর তুমি না হয় অন্য একটা রুমে। সমস্যা নেই, আমি একা বাসায় থাকতে আসলে অনেক ভয় পাই তো, সেই ছোট থেকেই। আমি আর কোনো কথা না বলে পপি আপুর কথার সম্মতি জানাই। একটা মেয়ে হয়ে এত বড় বাড়িতে থাকবে, যদি কোনো অঘটন ঘটে তাহলে তো সবটাই আমার উপরে হবে। যেহেতু স্যার বলে গেছে, তাই তো আমি না করতে পারি না। তারপর আমি বাড়ির ভিতরে ঢুকে পড়ি। পপি আপু এপাশ ওপাশ তাকিয়ে কি যেন তাকিয়ে দেখলো। আমি তার অমনভাবে তাকিয়ে থাকা দেখে পপি আপুকে বললাম, আপু কি হয়েছে? এমনভাবে বাহিরে ওকে চুকি মারছো কেন? কেউ কি আসবে? আরে না, কেউ আসবে না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি তো চলে এসেছো, আর কার জন্য অপেক্ষা করব? আমি পপি আপুর কথার আগামাথা কিছুই বুঝতে পারি না। তারপর সেখান থেকে সোজা স্যার যেখানে পড়াতো আমি সেইখানে গিয়ে বই বের করে পড়তে লাগে। তখনই পপি আপু আমার কাছে এসে বলতে লাগে, দিনভর শুধু পড়া আর পড়া পড়া পড়া, পড়া ছাড়া আর অন্য কিছু তোমার মাথায় আসে না নাকি? এপাশ ওপাশ তাকিয়ে পৃথিবী থেকে একটু উপভোগ করার চেষ্টা করো। পপি আপুর কথায় আগামাথা কিছুই বুঝতে পারে না। পপি আপুর দিকে বড় বড় দৃষ্টি নিক্ষেপ করে বলি, কি বলছো এগুলো? হ্যাঁ, তুমি কিছুই তো বুঝতে পারছি না আগামাথা। দেখ, তুই এখনো ছোট নেই, ভালো মন্দ সবই বুঝিস, তারপরেও তুই কিছুই বুঝতে পারিস না নাকি? এতদিন ধরে যে তোকে এতভাবে বোঝানোর চেষ্টা করছি আমি তোকে ভালোবাসি, আর তুই তো আমার সেদিকে কোনো তালি দিচ্ছিস না। পপি আপুর কথা শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে পড়ি। পপি আপুকে উদ্দেশ্য করে বলি, কি বলছো এগুলো তুমি? হ্যাঁ, আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো? মানে আমি তোমার থেকে কত বছরের ছোট, তুমি তো ভালো করেই জানো। তারপরে এগুলো কি করে বোঝো তুমি? আর আমি এখন এসবের মধ্যে জড়াতে চাই না। আমি লাইফটাকে উপভোগ করতে চাই, আর আমার অনেক কিছু করার বাকি আছে। প্লিজ এইগুলো তুমি আর আমাকে দ্বিতীয়বার বলবে না। দ্বিতীয়বার বলবো না মানে? আমি তোকে ভালোবাসি, দ্বিতীয়বার মানে? 1000 বার বলবো আমি, আমি তোকে ভালোবাসি, আর এই কথাটা বলবো 1000 বার, বুঝেছিস? বুঝতে পারলি? কথাটা বলে পপি আপু পেছনের থেকে আমার গলাটা চেপে ধরে তারপর সেইখান থেকে টানতে টানতে তার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে খাটে ফেলে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগে। আমি তার দিকে তাকিয়ে বলতে লাগি, আপু কি কি করছোটা কি তুমি এইগুলো? যা করছি চুপচাপ দেখ, আর আমার সাথে রেসপন্স করবি, না হলে তোর কিন্তু খবর আছে। কথাটা বলে পপি আপু আমাকে কিস করতে লাগে।
সেভাবে অনেক সময় পার হয়ে যায়। ধীরে ধীরে পপি আপু আমার সম্পূর্ণ শরীরে কিস করতে লাগে। আমি তাকে বারবার ছাড়িয়ে দিতে গেলে পপি আপু আমাকে থামিয়ে দিত, শুধু বলতো তার সঙ্গে রেসপন্স করতে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। আমি পপি আপুর দিকে তাকিয়ে কাঁদতে লাগে। আমার কান্না দেখে পপি আপু বলে, আরে বাবা, কান্না করছো কেন? দেখো, আমি তো তোমাকে মারছি না, শুধু আমার সাথে রেসপন্স করে দেখো, তোমারও অনেক ভালো লাগবে। না আপু, আমাকে ছেড়ে দাও, তাহলে আমার ভালো লাগবে। প্লিজ আমাকে ছেড়ে দাও। কথাটা বলে আমি কান্না করতে লাগি। ধীরে ধীরে পপি আপু আরও আমার দিকে চলে আসে। আমি ছোট মানুষ হই, নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পপি আপুর কথায় সায় দিতে লাগে। সেইভাবে হারিয়ে যাই একে অপরের মধ্যে। অনেকটা সময় পার হয়ে যায়। আমার বুকের মধ্যে পপি আপু শুয়ে আছে আর চুলের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে। আমি যেন আমার মধ্যে নেই। চিন্তা করছি এগুলো কি হলো। আমার চিন্তার অবসান ঘটে পপি আপুর কথা শুনে আমার বুক থেকে মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে পিচ্ছি, এখন তোর অ্যান্সার কি? আমাকে কি ভালোবাসবি? না, কখনোই না। আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তুমি আজকে যা আমার সঙ্গে করলে, আমি স্যারকে সব বলে দেব। তখন তোমাকে স্যার অনেক বকা দেবে, দেখে নিও। আর তোমার একদমই ভালো হবে না। আমার মতো ছোট বাচ্চার সঙ্গে তুমি এমন করলে। দেখ, তুই আর ছোট নেই, এসএসসি পরীক্ষা দিবে। এবার তোকে ছোট বললে সবাই আমাকে গাধা বলবে। আর কি বললি, আমাকে ভালোবাসবে না, তাই তো? কথাটা বলে পপি আপু আমার বুক থেকে উঠে গিয়ে ড্রেসিং টেবিলের কাছে চলে যায়। তারপর ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলে, এই দেখো, ভিডিওটা দেখো, আমাদের রোম্যান্সের মুহূর্তটা। এটা যদি তোর মা বাবার কাছে পাঠিয়ে দিই, তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, না হলে কিন্তু তোর এই ভিডিওটা তোর বাবা মার কাছে আমি পাঠিয়ে দেবো, বুঝতে পারলি? কথাটা শেষ হতেই আমি পপি আপুর হাত থেকে ফোনটা নিয়ে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও আমি তো দেখে পুরো অবাক হয়ে যাই। তাহলে কি এইটাই ছিল পপি আপুর মনে? পপি আপুর দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলি, আপু প্লিজ এমন কিছু করো না। আমার লাইফ, আমার কেরিয়ার কোথা থেকে হবে? কিভাবে এখন আমি তোমাকে ভালোবাসতে পারি বলো? আমার তো অনেক কিছু করার বাকি আছে। তুমি চাইলে এখন আমি তোমার জীবনের সঙ্গে জড়াতে পারবো না, কারণ এখন আমার জীবন শুরু। আর তুমি তো আমার থেকে অনেক বড়, 3 বছরের সিনিয়র। আমার মা বাবা কখনো তোমাকে মেনে নেবে না। দেখ, তোর বাবা মা মানুক আর না মানুক, তুই আমাকে ভালোবাসবি কিনা বল, সত্যি করে কথাটা বলবি, না হলে কিন্তু। আসলে আপু, তুমি অনেক সুন্দর। তোমাকে যে কেউ দেখলে না করতে পারবে না কোনোভাবে। যে কোনো ছেলে তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে দেখতে যায়, বাট আমি তাদের থেকে ব্যতিক্রম। আমি চাই না আমার এই অল্প সময়ে লাইফে কাউকে জড়াতে। দেখ, আমি তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে পারবো। তুই পড়ালেখা কর, ভালো জব কর, তারপর না হয় আমরা তোর বাবা মার কাছে যাব। কিন্তু তুই যেন আমার কাছ থেকে হারিয়ে না যাস, তার জন্য তোকে আমাকে বিয়ে করতে হবে। মানে তুমি এগুলো কি বলছো পাগলের মতো? হ্যাঁ, এই অল্প বয়সে বিয়ে করব? আর তোমাকে আমি কি খাবো বলো? যেখানে আমি নিজেই চলি মা বাবার ওপরে, তাহলে এইভাবে চলবে বলো? আরে পাগল ছেলে, আমি কি বলেছি তোকে আমার খাওয়াতে হবে? শুধু বিয়ে করে রাখবো, সময় হলে তোর বাবা মার কাছে আমাদের বিয়ের দাবি নিয়ে যাব। দেখবি তখন আর না করতে পারবে না তোর বাবা মা। আর তুই লেখাপড়া কর, অনেক বড় হ, ভালো একটা জব কর, তারপর না হয় তোর বাবা মার কাছে গিয়ে আমরা দাঁড়াবো। তখন দেখবি তোর মা বাবা না করতে পারবে না আমাদের, বুঝতে পারলি? আর তুই যেন আমার কাছ থেকে হারিয়ে না যাস, তার জন্যই আমি তোকে বিয়ে করতে চাই। এখন যদি তুই আমাকে বিয়ে করতে রাজি না হোস, তাহলে এই ভিডিওটা দেখছিস, ভিডিওটা নিচে ছেড়ে দেবো। তারপর একের পর এক দেখবে। তারপরে আমি আর কি করব? সবাই আমাকে আনন্দের কথা বলবে, আমি সুইসাইড করে মারা যাব, আর আমার মরে যাওয়ার পিছনে তোর হাত থাকবে, বলে দিলাম কিন্তু। কি বলছো তুমি এগুলো? হ্যাঁ, এত বড় বিয়ে হয়ে অবুঝের মতো কথা বলছো। মারা যাবে মানে? আর আপু প্লিজ এমন কথা বললো না। আমি তোমাকে কে বিয়ে করছি, বাট কোনোভাবে যেন আমার মা বাবা জানতে না পারে। যদি জানতে পারে তাহলে কিন্তু আমাকে একদম শেষ করে ফেলবে। তখন পপি আপু আমার বুকের উপরে উঠে আমার গালে হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, আচ্ছা বাবা, কাউকে বলবো না আমার পিচ্চি হাজবেন্ডের কথা, ওকে? যখন তুমি বড় হবে, জব নেবে, তখন সবাইকে বলবো। এখন তো আমাকে বিয়ে করতে তুমি রাজি আছো নাকি? আমি আর কোনো কথা না বলে পপি আপুর কথায় মাথা দিয়ে সম্মতি জানাই। তারপর পুনরায় পপি আপু আমাকে উদ্দেশ্য করে বলে,
আমাদের বিয়েতে তো তাহলে সাক্ষী লাগবে। একটা কাজ করি, আমি আমার 2টা বান্ধবীকে ফোন করি কাজে অফিসে আসার জন্য। আমি পপি আপুর কথায় কোনো রেসপন্স জানাই না। পপি আপু ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায় তার বান্ধবীদেরকে ফোন করার জন্য। অন্যদিকে আমি ঘাট থেকে উঠে জামা কাপড় পরে নিয়ে সোফায় গিয়ে বসি, মাটির দিকে তাকিয়ে ভাবছি আজ কি কাজটা করা ঠিক হবে? মা বাবাকে না জানিয়ে বিয়ে করা কি আদৌ ঠিক হবে? যদি কোনোভাবে জানতে পারে তাহলে মা বাবা আমাকে যে অনেক বাজেভাবে দেখবেন। আর পপি আপু সে বলল আমার বড় হওয়া অবধি এসব অপেক্ষা করবে। আর ওকে অপেক্ষা করবে নাকি ভালো কাউকে পেলে আমাকে ছেড়ে চলে যাবে? আর এই সমাজ কি আমাদের দুজনকে কোনোভাবে মেনে নেবে? পপির বাবা আমার মা বাবা কখনোই মানবে না। আল্লাহ জানে কি করতে হবে এদের মানানোর জন্য। কথাগুলো আনমনেই ভাবছিলাম, তখন পপি আপু রুমের মধ্যে এসে বলে ওঠে, এই কি ভাবছিস আনমনে হয়ে? চল, কাজে অফিসে বান্ধবীদেরকে ফোন করে আসতে বলেছি, ওরা চলে এসেছে, এখন আমাদেরকে যেতে হবে। পপি আপুর কথা বলা শেষ হতে না হতেই পপি আপু আমার হাত ধরে টানতে টানতে বাসা থেকে বের হয়ে আসে। তারপর বাসাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সার জন্য বাইরের দিকে তাকিয়ে দেখি অনেকটা রাত হয়ে গেছে। বোধহয় এখন রাত 7টা বাজে। এত রাতে কোনো কাজী অফিস কি আসলে কেউ খোলা রাখবে? তখনই পপি আপু একটা রিক্সা দাঁড় করিয়ে রিক্সায় বসে বসে পপি আপুর কথা অনুযায়ী আমিও রিক্সায় গিয়ে বসে পড়ি। রিক্সা চলছে তার আপন গতিতে। এবার আসুন আপনাদেরকে গল্পের নায়িকা অর্থাৎ পপি আপু, ও সরি, এখন তো আমার বউ হতে চলেছে, তাহলে তো আর আপু বলে ডাকা যাবে না। পপির সঙ্গে পরিচয় করে দেওয়া যাক। পপি ওর মা বাবার একমাত্র সন্তান। পপির জন্ম হওয়ার সময় ওর মা মারা যায়। ওর বাবা এরপরে আর বিয়ে করেনি, সৎ মা এসে মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে এর জন্য। পপির বাবা আমাদের কলেজের প্রিন্সিপাল। এর আগেও পপির বাবা আমার বাবা বন্ধু। এজন্য পপির বাবা আমাকে সর্বদাই অনেক হেল্প করে। সামনে এসএসসি পরীক্ষা হওয়ায় পপি আপুর বাসায় আমাকে তার বাসায় পড়ায়। আমিও প্রায় 4 মাস হলো পপি আপুর বাসার কাছে এসে পড়ছি। প্রত্যেকদিন পপি আপু নতুন নতুন সাজগোজ করে আমার সামনে ঘোরাঘুরি করতো। আমি কিছুই বুঝতে পারতাম না। তার মানে পপি আপু আমাকে আগে থেকে অনেক পছন্দ করতো। ও সরি, দেখেন আবারও আপু বলছি। এখন তো আমার বউ। আর পপি আমাদের কলেজে লেখাপড়া করে, অর্থাৎ আমাদের কলেজটা হলে একরকম 1 থেকে শুরু করে একদম এসএসসি পর্যন্ত লেখাপড়া করা যায়। পপি আপু এবার এসএসসি পরীক্ষা দেবে। আপনাদেরকে তো পরিচয় দিতে দিতে কাজী অফিসের সামনে চলে আসলাম। গাড়ি থেকে নামতেই পপি ভাড়া মিটিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে পপির 2টা বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে। পপিকে দেখে এগিয়ে এসে ওর বান্ধবী বলে ওঠে, কি রে, তুই না বললি তুই বিয়ে করবি? তার জন্য সাক্ষী দিতে হবে। আর আমাদের এখানে আসতে বললেই তো। কই দুলাভাই, তাকে তো দেখতে পারছি না। পপি আপুর বান্ধবীর কথা শুনে আমি বিষম খাই। পপি ওর বান্ধবীর দিকে রাগে দৃষ্টিতে তাকে আমাকে দেখিয়ে বলে, ফাজলামি করা বাদ দিবি? তোদেরকে তো আগে থেকেই বলেছি আমি একজনকে অনেক ভালোবাসি। তার মানে তুই স্বাধীনকে ভালোবাসতি? আরে স্বাধীন তো আমাদের থেকে অনেক ছোট। আমরা তোর 2-3 বছরের সিনিয়র হব। আর তোদের সম্পর্কটা কখনো আঙ্কেল আর স্বাধীনের বাবা মা মেনেই নেবে না। বুঝেছিস? পাগলের মতো কাজকাম করলেই হবে না। আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, তো এখানে পাগলামির মানে তো হয় না। তোদেরকে ডেকেছি আমাদের বিয়ের সাক্ষী হওয়ার জন্য, বিয়ের সাক্ষী দিবি এতটুকুই তোদের কাছে আশা করি। পপি তার বান্ধবীদেরকে আর কোনো কথা বলতে না দিয়ে কাজী অফিসের ভিতরে গটগট করে চলে যায়। আমার হাত টেনে ধরে। অন্যদিকে পপির বান্ধবীরা নিজেদের মধ্যে বলাবলি করছে, আরে পপির কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? ওর থেকে ছোট ছেলেকে বিয়ে করতে চাচ্ছে, তোকে জোর করে। সে হয়তো না হলে তো ছেলেটা কখনোই পিসি বিয়ে করতে চাইতো না। আরও স্বাধীন না আমাদের স্কুলের অনেক ভালো স্টুডেন্ট। হ্যাঁ, আমার তাই মনে হয়। চল, এসেছি তাই করি। ওর কথার ওপরে কথা না বলে তাহলে রেগে গিয়ে কখন কি করে বসে আল্লাহই জানে। কথাটা বলে পপির বান্ধবীরা আমাদের পিছু পিছু কাজী অফিসের ভেতরে চলে আসে। একটু পর কাজী সাহেব আমার আর পপির বিয়ের কার্যক্রম শুরু করে। কাজী সাহেব পপিকে কবুল বলতে গেলে পপি পটপট করে কবুল বলে দেয়। বাট যখন আমার পালা আসে মুখ দিয়ে কবুল শব্দটা বের হতে চায় না। শত কষ্ট নিয়ে বলে দেই। তারপর কাজী সাহেবকে তার পাওনা টাকা মিটিয়ে
কাজী অফিস থেকে বের হয়ে আসি। তখনই পপি তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলে ওঠে, চল তোদেরকে ট্রিট দেবো। কথাটি বলা শেষ হতে না হতেই পপি একটা রিকশায় ডাক দেয়। তারপর একটা রিকশাতে আমি আর অন্য একটা রিকশাতে পপির বান্ধবীরা রেস্টুরেন্টের দিকে চলে যায়। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে পপির বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে পুনরায় পপির বাসায় চলে আসে। তারপর পপি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোফায় বসে থেকে চিন্তা করছে আগে কি কাজটা ঠিক হলো আমার। হঠাৎ দরজায় নক করার শব্দে আমার ধ্যান ভাঙে। দরজার দিকে তাকিয়ে দেখি পপি একটা শাড়ি পরে দরজা আটকে দিয়ে আবার দেখি রোমান্টিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমার কাছে এসে আমার কোলে বসে পড়ে। আমি পপির শরীরে গান নিতে লাগি। ওই মুহূর্তে মাতাল হয়ে যায়, নিমেষে হারিয়ে যায় ভালোবাসার অতল সাগরে। রাতভর রোমান্টিক অত্যাচার করায় সকালের দিকে ঘুমিয়ে যায়। হঠাৎ কারো চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে। মিটু মিটু করে চেয়ে দেখি পপির বাবা পপিকে আর আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো পুরো ভয়ে তড়িঘড়ি করে পপি আমার বুক থেকে উঠে গিয়ে কাপড় চোপড় পরে নেয়। পপির বাবা রুমের মধ্যে আর না দাঁড়িয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। বসা রুমে গিয়ে আঙ্কেলকে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। আঙ্কেলের সামনে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে আছে, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। তখন ঠিক আঙ্কেল আবার আমার কাছে এসে গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে ওঠে, এইগুলো কি? আর তোর সাহস কি করে হয় আমার মেয়ের সঙ্গে এমন কাজ করার? আর তোকে কি বলবো বল? পাপির বা কি করে সাহস হলো তোর সঙ্গে এমন করার? যা আমার রুম থেকে, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তোকে যেন আমার চোখের সামনে আর না দেখতে পাইনি। তোকে ভালো মনে করে বাসায় পড়াতাম, ভালো স্টুডেন্ট হয় ভেবেছিলাম, তোকে ভালো কিছু ক্যারিয়ার করার জন্য কিছু সাজেশন দেব, কিন্তু তুই যে এমন কাজ করবি কখনো কল্পনাও করতে পারিনি। আমি মাটির দিকে তাকিয়ে আঙ্কেলের বলা কথাগুলো শুনছি। কি বলবো, তার কথার উত্তরে কিছুই বুঝে উঠতে পারছি না। এখানে আর না দাঁড়িয়ে থেকে টেবিলের ওপর থেকে ব্যাগটা নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পপি ওর বাবার কাছে এসে বলতে লাগে, বাবা তুমিও আজ কোথায় স্বাধীন? কি মন বুঝলে না? ও তো, ওর কোনো দোষ নেই, আমি ওকে জোর করেছি আমার সাথে এমনটা করাতে। হয়েছে, তোকে আর কিছুই বলতে হবে না। কথাটা বলেই পপির গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। এখন বর্তমান ভাবছি যদি আঙ্কেল কোনোভাবে এই বিষয়টা বাবার সঙ্গে কথা বলে তাহলে কি হবে। আমার কথা ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। দরজায় কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে দেয়। মার সঙ্গে তেমন কোনো কথা না বলে সোজা রুমে চলে যায়। দরজা আটকে দিয়ে টেবিলের ওপর ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে গোসল করে নেই। তখনই মা কড়া দেওয়ার আগে আমি শোয়ার থেকে উঠে দরজা খুলে দিয়ে, কিরে বাবা, কি হয়েছে তোর? কালকে বিকালে গেলি, রাতের বেলা ফোন করে বলি বাসায় ফিরবে না, পপির তোর বাসায় থাকবি, তাই কিছু বললাম না। আর এসে সোজা রুমে ঢুকলি, আমার সঙ্গে কোনো কথা বললি না? আসলে মা কালকে রাতে বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা দিই। রাতে তেমন একটা ঘুম হয়নি, তাই সোজা রুমে চলে এসেছি ঘুমানোর জন্য। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, খাবার খেয়ে এসে ঘুমা। না মা, আমার ক্ষুধা পায়নি, তুমি যাও তো, আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাবো। কথা বলা শেষ হতে না হতে মা পেছন ফিরে রুম থেকে বেরিয়ে যায়। আমি খাটে গিয়ে শুয়ে ভাবতে লাগি। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে দুপুরের দিকে। শোয়া থেকে উঠে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখি অনেকগুলো মিস কল এসেছে। সে একটা রং নাম্বার থেকে। নাম্বারটা তেমন একটা চেনা লাগলো না। তারপর ফোনটা পাশে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর রুমে এসে খাবার টেবিলে খাবার খেয়ে পুনরায় রুমে এসে ফোন নিয়ে গেমস খেলতে লাগে। এভাবেই পেরিয়ে যায় দিনটা। রাতের বেলা শুয়েছিলাম, তখনই ফোনে একটা রং নাম্বার থেকে ফোন আসে। ফোন রিসিভ করব কি না করব তা ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। পুনরায় আবার ফোন করে। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে কাঁদো কাঁদো কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, সেই সকাল থেকে তোমাকে ফোন করছি, তুমি ফোন রিসিভ করছো না কেন? কে আপনি? আর এইগুলো আজগুবি কথা কি বলছেন? আমি কেন আপনার ফোন রিসিভ করতে যাব? আমি তো আপনাকে চিনি না। আরে আমি পপি, তোমার বউ বলছি। ও আচ্ছা, তাই বলেন। আপনাকে আঙ্কেল অনেক বকা দিয়েছে তাই না? আমি জানি। আমি বের হয়ে আসার পর আপনাকে আঙ্কেল অনেক বকাবকি করেছে। না বাবা, বাবা আমাকে বকাবকি করেনি। বকাবকি করে নাকি, শুধু শাসন করেছে। আর আমি জানতাম না, আরও বুঝতেও পারি নাই যে বাবা কিভাবে রুমের মধ্যে ঢুকলো। সে তো বলেছিল 2 দিন পরে আসবে, হঠাৎ করে বাসায় ফিরলো কেন কিছুই বুঝতে পারছি না। আর নয়তো বাবার কাছে হয়তো আমাদের বাসার ডুপ্লিকেট চাবি আছে, তা নাহলে কোনোভাবেই তো রুমের ভিতরে ঢুকতে পারতো না। আচ্ছা, আর আমি সরি,
আমার জন্য তোমাকে বাবার কাছে কত না কথা শুনতে হয়েছে। বিশ্বাস করো, আমি চাইনি আমার বাবা তোমাকে বকাবকি করুক। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে আপনি অযথা আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? যা হবার আমার কারণেই হয়েছে। আপনার সঙ্গে যদি আমি অন্যায় না করতাম তাহলে আর এমন হতো না। যাই হোক, বাদ দিন সে সকল কথা। সেই বিষয় নিয়ে আর ভাবতে চাই না। এখন ভাবছি আঙ্কেল যদি কোনোভাবে বাবাকে আমাদের বিয়েটা বলে দেয় তাহলে কি হবে চিন্তা করেছেন? আরে না বাবা, কখনোই তোমার বাবাকে এই বিষয় নিয়ে কথা বলবে না। কারণ জানি আমরা দুজনেই, তুমি আমার থেকে অনেক ছোট। এই বিষয় নিয়ে কখনোই বাবা তোমার বাবার সঙ্গে কথা বলবে না। ভাববে যে দুজনে ভুল করেছি, এতটুকুই। তারপর আমি পপির সঙ্গে টুকিটাকি আরও কিছু কথা বলে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালের দিকে ঘুম ভাঙে আজানের শব্দে। শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর বাসা থেকে বের হয়ে মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করি। শহরে এই একটা সময় অনেক ভালো লাগে। সকালের দিকে তেমন গাড়ি ঘোড়া চলাচল করে না, শুধু শান্ত নিরিবিলি আর নিঃশব্দহীন গাও হিমেল করা বাতাস। এই পরিবেশটা অনেকের কাছে ভালো লাগতে পারে, ঠিক আমার কাছে তার ব্যতিক্রম না। একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। দরজায় কড়া নাড়তে মা এসে দরজা খুলে দেয়। তারপর দেখি বাবা টিভিতে খবর দেখছে। আমি এগিয়ে বাবার পাশে বসে পড়ি। একটু পর মা চা করে নিয়ে আসে, আমাকে আর বাবাকে দেয়। বাবা চা খেতে খেতে বলে, বাবা, তোর পড়ালেখা কি রকম চলছে? আর কালকে তোর আঙ্কেল ফোন করেছিল আর বললো যে তোকে আর সে পড়াতে পারবে না, সে বৃদ্ধ হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবে। তার জন্য আমি আর কিছু বলিনি। আজ থেকে তোকে অন্য একটা জায়গায় টিউশনি দিয়ে দিব। তোর জানা মতে ভালো কোনো টিউশনি আছে নাকি? সেখানে তুই গিয়ে পড়বি, যত টাকা লাগে আমি দিব। ও আচ্ছা, আঙ্কেল তাহলে আমাকে পড়াবে না, নিষেধ করে দিয়েছে। আমি কলেজে যাই, দেখে আমার বন্ধুরা কোথায় টিউশনি করে তাদের সঙ্গে কথা বলে না হয় আমি কোনো জায়গায় টিউশনি নেওয়া যায় সেটা সিদ্ধান্ত নেব। তারপর বাবার সঙ্গে আরও কিছু টুকিটাকি কথা বলি। কথা বলা শেষ করে আমার রুমে চলে যাই। ব্যাগটা নিয়ে আবার নিচে এসে খাবার খেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। স্কুলের মেন গেট দিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করতে যাব, অমনি পপি আপুর বান্ধবীরা আমাকে দেখে বলে ওঠে, আরে দুলাভাই যে আমাদের বান্ধবী, কই তাকে একা রেখে কলেজে আসলেন যে? আমি কথাটা শুনে তাদের দিকে তাকিয়ে এগিয়ে যাই। পপির বান্ধবীদের কাছে গিয়ে বলি, প্লিজ আবু, এগুলো বলে আর আমাকে ডাকবেন না। আমাদের বিষয় কেউ জানবে না। বলেছে আমি বড় হব, জব করব, তারপরে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবো। এখন শুধু আমাকে বিয়ে করেছে যেন সে আমাকে তার সঙ্গে বেঁধে রাখতে পারে। আমি যেন অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলতে না পারি, অন্য কোনো মেয়েকে যেন ভালোবাসতে না পারি। এজন্যই প্লিজ আপনারা আমাকে আর যেখানে সেখানে দোলাবাই বলে ডাকবেন না। যদি কেউ জানতে পারে তাহলে অনেক খারাপ হবে। ও আচ্ছা, দুলাভাই এই ব্যাপার না, আর আপনাকে দুলাভাই বলে রাখবো না, আগের মতো ভাইয়া বলে রাখবো, তাহলে কি হবে? আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর সেখানে আর না দাঁড়িয়ে থেকে সোজা আমার ক্লাসরুমে চলে যাই। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগে। আড্ডা দিতে দিতে এক পর্যায়ে প্রিন্সিপাল স্যার রুমের মধ্যে চলে আসে। রুমে এসে সবাইকে পড়া বুঝিয়ে দিতে লাগে। হঠাৎ প্রিন্সিপাল স্যার অর্থাৎ পপির বাবা আমার দিকে ইশারা করে বলে, এই ছেলে দাঁড়াও, আর পড়ার মাঝখানে কথা বলছো কেন? স্যারদেরকে সম্মান করতে জানো না? সারা রাত কোনো কিছু শেখাতে নিলে মনোযোগ দিয়ে শিখতে হয়, আর সেইখানে তুমি অমনোযোগী হয়ে কি ভাবতেছো? হ্যাঁ, আমি স্যারের কথা শুনে হ্যাঁ বলে গেলাম, কারণ আমি মনোযোগ দিয়ে স্যারের ক্লাস দেখছিলাম। কিন্তু তিনি এমন করার মানে বুঝতে পারলাম না। হয়তো কালকের বিষয়টি নিয়ে এখনও অনেক রেগে আছে আমার ওপর। তারপর স্যার আমাকে দাঁড় করিয়ে একটা প্রশ্ন করে, যা এই বিষয়ের চ্যাপ্টারে বাহিরে, যা কখনো আমি পড়িনি। প্রশ্নের উত্তর না দিতে পেরে স্যার আমার কাছে এসে লাঠি দিয়ে আমার হাতে বাড়ি দিয়ে বলে, অমনোযোগ হয়ে থাকো, ক্লাসে মনোযোগ নেই, পড়া জিজ্ঞেস করলে পারো না, এমন ছেলে আমার কলেজে লাগবে না, বের করে দেবো বললাম। এখন দাঁড়া হয়ে থাকো, পুরো ক্লাস মনোযোগ দিয়ে ক্লাস না করতে পারলে ক্লাসের রুম থেকে বেরিয়ে যাবে।
আর তোমার ওকে যেন এমনভাবে আনমনা হয়ে থাকতে না দেখি। যদি দেখি তাহলে এই ক্লাসের রুম থেকে বের করে দেবো বলে দিলাম। কথাটা বলে স্যার আমার কাছ থেকে চলে যায়। তারপর পুনরায় ক্লাস করাতে লাগে। সেভাবে স্যারের ক্লাস পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর স্যার চলে যায়। যাওয়ার শেষ পর্যন্ত আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে আমাকে এখন সে মেরে ফেলতে পারে। স্যার চলে যেতেই সব বন্ধুরা আমার কাছে এসে বলে ওঠে, কী রে, আজকে কি হয়েছে স্যারের? যেই স্যার তোকে ছাড়া অন্য কিছু বলতেই পারে না, সেই স্যার আজকে তোকে মারলো আর কত কথা শোনালো। আমরা তো দেখলাম তুই মনোযোগ দিয়ে ক্লাস করছিলি, কিন্তু হঠাৎ তোর উপর স্যার এত রেগে গেছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। আরে বাদ দে সে সকল কথা। স্যার হয়তো বা কিছু একটা নিয়ে রেগে আছে, তাই আমার উপরে এমন করেছে। না হয় আমি অমনোযোগী ছিলাম, স্যার দেখে ফেলেছিল। বাদ দে সে সকল কথা। তোদেরকে একটা কথা বলা ছিল। তোরা কোন জায়গায় টিউশনি করছিস? কেন, তুই শুনে কি করবি? তুই তো আর আমাদের সাথে টিউশনই করবি না। তোকে তো স্যার তার বাসায় নিয়ে গিয়ে পড়ায়, তাহলে হঠাৎ করে আর জিজ্ঞেস করছিস কেন? আরে বাবাকে স্যার ফোন দিয়ে বলে দিয়েছে আমাকে নাকি আর টিউশনি পড়াতে পারবে না। তাকে নাকি স্কুল শেষ করে বাসায় গিয়ে রেস্ট নিতে হয়। তার মাঝে আমি চলে যাই, এই জন্য তাই ভেবেছে আমাকে আর পড়াবে না। তাই বাবা বলেন নতুন কোনো জায়গায় টিউশনি যেতে। তাই ভাবলাম তোরা তো টিউশনি করছিস, তো ওখানেই না হয় আমি তো তোদের সঙ্গে একসঙ্গে টিউশনি করি। তুই কি বলিস? তুই যা ভালো মনে করিস তাই কর। আমরা তো কলেজের পেছনে যেই টিউশনটা করাই সেই টিউশনটা করি। তুই চাইলে আজকে থেকে আসতে পারিস। আচ্ছা, এই বিষয় নিয়ে বাবার সঙ্গে বাসায় গিয়ে কথা বলি, দেখে বাবা কি বলে। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। দেখতে দেখতে স্কুলও শেষ হয়ে যায়। তারপর স্কুল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে বাসায় চলে আসি। আমার আর সজীবের বাসা একই পাশে হওয়াতে দুজনে হাঁটতে হাঁটতে আসছিলাম। তখনই পপি আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, কেমন আছো তুমি? আর আজকে বিকেলে পার্কে চলে এসো, তোমার সাথে অনেক কথা আছে। পপির কথা শুনে আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকাতেই ও এইখান থেকে চলে যায়। সজীব পপির কথা শুনে অবাক বনে যায়। আমার দিকে চোখ বাঁকা করে তাকিয়ে বলে, কিরে, কিছুই তো বুঝতে পারলাম না। হঠাৎ করে প্রিন্সিপাল স্যারের মেয়ে এসে তোর কাছে পার্কে যাওয়ার জন্য বললো, মানে বিষয়টা কি হয়েছে? খুলে বল আমাদের। তারপর সজীব অনেক জোরাজোরি করতে লাগে। আমি ওকে বলতে চাইনি, কিন্তু সজীব নাছর বান্দা। তারপর হাঁটতে হাঁটতে ওকে উদ্দেশ্য করে শুরু থেকে শেষ পর্যন্ত বলি আমার আর পপির সম্পর্কে। তখন সজীব আমাকে বলে ওঠে, ও আচ্ছা, তাই বল। এর জন্যই তো স্যার তোর উপর রেগে আছে। আর আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি, প্রায় সময় তোকে পপি আপু ফলো করতো। কি করিস না করিস আমি দেখতাম, ভাবতাম তোকে না অন্য কাউকে ফলো করছে, কিন্তু সেই বিষয়ে আমি তা কখনো ভাবতে পারিনি। তারপর সজীবের সঙ্গে কথা বলতে বলতে সজীব ওর বাসায় চলে যায় আর আমি আমার বাসায় চলে যাই। তারপর দরজায় কড়া নাড়তেই মা এসে দরজা খুলে দেয়। মার সঙ্গে টুকিটাকি কিছু কথা বলে আমি আমার রুমে চলে যাই। ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমের মধ্যে বসে থেকে গেম খেলছিলাম। তখনই মা নিচ থেকে ডাকতে লাগে। আমি রুমের মধ্যে আর না বসে থেকে রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। মা আমাকে দেখে আমার দিকে ব্যাগ আর টাকা এগিয়ে দিয়ে বলে, যা তো বাবা, বাজার করে নিয়ে আয়। তোর বাবা দোকানে গেছে, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। বাসায় কিছুই নেই, রান্না করবো যে। যা, বাজার করে নিয়ে আয়। আমি মার কথা অনুযায়ী মার কাছ থেকে ব্যাগ টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বাসা থেকে বাজারে যেতে 2 মিনিট হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে বাজারে চলে আসি। বাজার করা শেষ করে পুনরায় বাসায় চলে আসি। বাসায় এসে বিকেলে ঘড়িতে সন্ধ্যা হয়ে গেছে। তখনই হঠাৎ করে মনে পড়ে পপি আপুর কথা। সে যে বলেছিল বিকেলের দিকে পার্কে দেখা করতে, কিন্তু আমি তো দেখাই করিনি। মাকে ব্যাগ দিয়ে তড়িঘড়ি করে আমার রুমের মধ্যে চলে যাই। রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি অনেকগুলো মিস কল পপি আপুর নাম্বার থেকে এসেছে, অনেকগুলো টেক্সট, অনেকগুলো মেসেজ। বুঝতে পারি দেখা করতে না যাওয়ায় বিরাট বড় ভুল করে ফেললাম। না জানি দেখা হলে কি করবে আমাকে, এই চিন্তাই করছিলাম। হঠাৎ করে পুনরায় ফোনটা বেঁচে ওঠে। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে নিয়ে পপি আপু বলে ওঠে, কিরে, তোকে কি বলেছিলাম? বিকেলের দিকে পার্কে এসে দেখা করতে বলেছিলাম না? কিন্তু তুই পার্কে তো আসলিই না।
আমি পার্কে এসে তোর জন্য অপেক্ষা করতে করতে বাসায় চলে যাচ্ছি। তোর সাথে যদি আর একবার দেখা হয় না, তাহলে তোকে যে কি করব। আমাকে পার্কে এসে বসিয়ে রাখা, তাই না? তোকে এতক্ষণ ফোন করলাম, ফোনটা রিসিভও করলি না। কতগুলো টেক্সট দিলাম, তার কোনো উত্তর নেই। কতগুলো মেসেজ দিলাম, তারও কোনো উত্তর নেই। কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, আরে বাবা, একটাবার তো আমার কথাটা তো শুনবেন। সেই ফোন রিসিভ করার পর থেকে বক বক করেই যাচ্ছেন। একটাবার আমার কথাটা শোনেন। মা বাজারে পাঠিয়েছিল আমাকে বাজার করে আনার জন্য, না করতে পারিনি। বাজার করে আনতে আনতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, তাই আমি আর যেতে পারিনি। প্লিজ কিছু মনে করবেন না, অন্যদিন না হয় আপনার সঙ্গে দেখা করব। আমার এমন কথা শুনে পপি শান্ত গলা নিয়ে আমাকে বলে, ও এই ব্যাপার। আগে বলবি না শাশুড়িমা তোকে বাজার করতে পাঠিয়েছিল? সেটা বললেই তো হতো, তাহলে তো আর তোকে এত বকা দিতাম না। তা শাশুড়িমাকে বলিস আমাদের বাসায় এসে যেন ঘুরে যায়। আঙ্কেল এখন আমার আর আব্বুর সম্পর্কটা রাখলেই হয়, কারণ কালকে যা করেছি আঙ্কেল তো রেগে পুরো ফায়ার হয়ে আছে আমার ওপর। কলেজের সকলের সামনে আমাকে অনেক অপমান করেছে, কিন্তু আমি তাতে কিছু মনে করিনি। আচ্ছা রাখি সকল কথা। এখন তুমি কোথায় আছো ভিডিও কলে আসো। তারপর ফোন রেখে দিয়ে আমি পপিকে ভিডিও কল দিই। দেখি পপি তার রুমের মধ্যে আছে, চোখ লাল টকটকে হয়ে আছে, বোধহয় অনেক কান্না করেছে। আমি পপিকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। তার যে সৌন্দর্য, এতে আমার থেকে অনেক ভালো ছেলে তাকে ভালোবাসতে পারে, কিন্তু সে আমার মধ্যে কী এমন খুঁজে পেয়েছে যে আমাকে ছাড়া অন্য কোনো ছেলেকেই পছন্দ করে না? বুঝতে পারছি না। কিন্তু কিছু আমার মাঝে এমন চিন্তা করতে করতে ওই পাশ থেকে পপি বলে ওঠে, কিরে, কোথায় হারিয়ে গেলি? কথা বলছিস না কেন? ভিডিও কল দিতে বললি আর চুপ করে আছিস যে? আসলে তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তার জন্য ভিডিও কল দিলাম। আর কি বলবো বলো, তোমাকে দেখে আমি সব ভুলে যাই, বলার মতো কিছুই থাকে না। আমার কথা শুনে পপি মুচকি হাসি দেয়। হাসি দেখে আমি তো পুরো অবাক হয়ে যাই। কান্না মিশ্রিত চোখে মুচকি হাসি অনেক ভালো লাগে আমার। তখন আমার দিকে তাকিয়ে পপি বলে, দিন দিন পিচ্ছিটা অনেক ফাজিল হয়ে যাচ্ছে আর কিউটও হচ্ছে। কিন্তু আল্লাহ আমার এই বরটাকে পেতনিদের হাত থেকে রক্ষা করো, বদনজরের হাত থেকে রক্ষা করো, যেন কোনো পেতনি আমার বরের দিকে কুনজরে তাকাতে না পারে। আমি পপির কথা শুনে হাসি লাগে। পপিও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর সেইভাবে প্রফেশন নিয়ে অনেকক্ষণ কথা বলি। সময় যখন 7টা বেজে যায় তখন আমি পপিকে বলি, নতুন কোচিং নিয়েছি, ওইখানে যেতে হবে, আমাদের স্কুলের পাশে। এখন ফোন রাখি, এসে না হয় কথা বলবো। শোনো, তোমাকে একটা কথা বলি। শুনেছি ওই কোচিংয়ে তাতে নাকি অনেক মেয়ে টিউশনি করে। ভুলেও মেয়েদের দিকে তাকাবে না। যদি আমি কোনোভাবে জানতে পারি তুমি মেয়েদের সাথে ফ্লার্ট করো, কথা বলো, তাহলে কিন্তু তোমাকে একদম শেষ করে ফেলবো। প্রথমে তোমাকে মেরে তারপরে আমি নিজেও মরে যাব। আরে আমি কেন অন্য মেয়েদের দিকে তাকাতে যাব? আমার তো একটা কিউট আনুমানু সিনেমার বউ আছে, তারা সে থাকতে কেন আমি অন্য মেয়েদের দিকে তাকাতে যাব? তুমি বলো। আমার কথা শুনে পপি আপু মুচকি হাসি দেয়। তারপর পপি আপুর সঙ্গে কথা বলা শেষ করে কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে ব্যাগটা কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে বসার রুমে আসতেই মা আমার কাঁধে ব্যাগ দেখে বলে ওঠে, কিরে বাবা, তোর বাবা না বললো তোর আর আঙ্কেল তো পড়াবে না? তা তুই এই সন্ধ্যায় ব্যাগ কাঁধে নিয়ে কই যাচ্ছিস? আসলে মা তুমি তো জানো সামনে এসএসসি এক্সাম, যেভাবেই হোক ভালো রেজাল্ট আনতে হবে, তাহলে ভালো কোনো কলেজে চান্স পাবো না। আর সামনে এক্সাম থাকায় কোচিং নিতে হবে। তাই আমার বন্ধুরা আমাদের স্কুলের পাশে কোচিং করে, আমিও সেইখানে তাদের সঙ্গে কোচিং নেব বলেছি, তাই ওখানে যাচ্ছি। কালকে আব্বুর সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। আব্বু বলেছে আমার ইচ্ছা যেখানে সেখানে আমি যেন কোচিং করি। ও আচ্ছা, এই ব্যাপার। তা কিছু খেয়ে যা, না খেয়ে বাসা থেকে বের হচ্ছিস যে? দুপুরে তো কিছু খাসনি, ঘুমিয়ে গিয়েছিলি। সমস্যা নেই মা, বাইরে থেকে কিছু একটা খেয়ে নেব। কথাটা বলে সেইখানে আর না দাঁড়িয়ে হাঁটতে লাগে রাস্তা ধরে। রাস্তার ফুটপাথ দিয়ে হেঁটে চলেছিলাম। ফুটপাথের পাশ দিয়ে কত বৃদ্ধ মানুষ শুয়ে আছে, তাদের দিকে তাকিয়ে ভাবছি এদেরও তো ছেলে সন্তান আছে, তাহলে কিভাবে একটা ছেলে পারে তার মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে যেতে? কঠোর শীত হয় শর্তেও তাদের গায়ে পাতলা একটা চাদর জড়ানো। কিছু কিছু লোকের গায়ে তাও নেই, পলিথিন কিংবা বস্তা পেঁচিয়ে শুয়ে আছে। তাদের দিকে তাকিয়ে মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কোচিংয়ে চলে আসি। তারপর বন্ধুদের ফোন করলে কোচিং থেকে বের হয়ে আমাকে নিয়ে যায়। তারপর স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। স্যার, আপনাকে বলেছিলাম না আমার একটা বন্ধু এখানে কোচিং করবে, এই সেই আমার বন্ধু।
কলেজের কিন্তু টপার, প্রত্যেকবারই কলেজে টপ করে। তা বাবা, তুমি আগে কোনখানে টিউশনি করতে? সেখান থেকে তুমি আসলে কেন? কোনো কি সমস্যা হয়েছিল সেখানে? আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। না স্যার, কোনো সমস্যা হয়নি। আসলে আমি আগে টিউশন করতাম না, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে লেখাপড়া করতাম। আমার বাবার বন্ধু হওয়ায় তিনি আমাকে সম্পূর্ণ ফ্রিতে পড়াতো, কিন্তু সে অনেক বৃদ্ধ হওয়ায় তার রেস্ট দরকার, তাই আমাকে সে না করে দিয়েছে, পড়াবে না। আর বলে দিয়েছে এর জন্যই আমি সজীবকে খুলে বলি সে কোনখানে কোচিং করে। পরে আপনার এখানে কথা বললো, তখন আমি তাদের সঙ্গে পড়ার জন্য এখানে চলে আসি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমাকে স্যার বলতে হবে না, ভাইয়া বলে ডাকো, তাহলেই হবে। এখানে যারা কোচিং করে সবাই আমাকে ভাইয়া বলে ডাকে, তুমিও ডাকবে, ওকে? আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর স্যারের সঙ্গে অর্থাৎ ভাইয়ের সঙ্গে আরও কিছু কথা বলে যেখানে কোচিং করায় সেই রুমে চলে আসি। রুমে এসে দেখি সেখানে আগে থেকেই আমাদের স্কুলের অনেকেই বসে আছে। পপির কথা অনুযায়ী ছেলে থেকে এই কোচিংয়ের মেয়ের সংখ্যা অনেক বেশি, কিন্তু বুঝতে পারলাম না পপি কী করে জানলো এই কোচিংয়ে অনেক মেয়ে পড়ে। আর মনে চিন্তা করছিলাম, তখনই সেখানে ভাইয়া আসে। তারপর আমাদেরকে পড়াতে লাগে। কোচিং শেষ হতে না হতেই 9টা বেজে যায়। তারপর কোচিং থেকে বের হয়ে বাসায় চলে আসি। সজীবের সঙ্গে কথা বলতে বলতে বাসায় এসে দরজায় কড়া নাড়তেই মা এসে দরজা খুলে দেয়। আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাবা, প্রথম দিন কোচিং কেমন হলো? স্যার কেমন ছিল রে? মা, স্যার নয় ভাইয়া বলে সবাই ডাকে, তাই আমিও ভাইয়া বলে ডাকি। একদম ইয়াং, অনেক ভালোভাবে বোঝায় আমাদেরকে। অনেক ভালো লেগেছে তার ক্লাসগুলো। আচ্ছা তুমি থাকো, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি, অনেক ক্ষুধা লেগেছে। আর খাওয়ার টেবিলে খাবার পারো, আমি আসি। কথাটা বলে আমি সেইখানে আর না দাঁড়িয়ে সোজা আমার রুমে চলে আসি। কাঁধে থেকে ব্যাগটা খুলে টেবিলে রেখে দিই। তারপর আলমারি থেকে আমার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যাই। তারপর গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আসেছিলাম। তখনই নজর যায় ডাইনিং টেবিলের দিকে, দেখি চোখ লালবর্ণ হয়ে আছে। ভাবলাম এটা নির্ঘাত কালকে রাতে পপির কাজ। ভাবলাম মা বোধ হয় এখনও দেখেনি, তাহলে নিশ্চয় পোস্টও করতো কি করে কি হয়েছে এগুলো। তারপরে আমি চুল দিয়ে সুন্দর করে ঢেকে দিই যেন মা দেখতে না পারে। তারপর সোজা নিচে চলে আসি, খাবার টেবিলে গিয়ে খাবার খেতে লাগি। তখনই বাবা আমাকে প্রশ্ন করে, কিরে বাবা, শুনলাম তুই নাকি নতুন কোচিং নিয়েছিস, টিউশনি করেছিস, তা স্যার কেমন আর ভালোভাবে সব বুঝায় নাকি? হ্যাঁ বাবা, স্যার না, ওইখানে ভাইয়া টাইপের একজন ভালো আমাদেরকে স্যার বলে ডাকতে মানা করেছে, ভাইয়া বলে ডাকতে বলেছে। আর অনেক সুন্দরভাবে আমাদেরকে বোঝায়। শোন বাবা, তোকে নিয়ে কিন্তু আমাদের অনেক স্বপ্ন, আমাদের সভ্যতার তুই নষ্ট করিস না। বলে দিলাম এমন কোনো কাজ করিস না যাতে তোর নাম আমাদের নামে সবার সামনে চুলকালি মাখে মুখে। বলে দিলাম কিন্তু তোর যখন যা লাগবে আমাকে বলবি, আমি সাধ্যমতো তোকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তুই এমন কিছু চাইবি না যা আমার সাথে নেই, বুঝলি? আচ্ছা বাবা, এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মুখে চুলকালি মাখতে হয়। আর মনে মনে ভাবতে লাগি কিভাবে বলবো তোমাকে বাবা, তোমার ছেলে যে তোমাদেরকে না বলে বিয়ে করে নিয়েছে। কোনোভাবে যদি তোমরা জানতে পারো, না জানি তোমরা নিজেদেরকে সামলাতে পারবে কিনা। কথাগুলো ভাবছিলাম, তখন বাবা পুনরায় আমাকে বলে, আমার একটা বন্ধু ইউসিসি দিতে থাকে, সে বাংলাদেশে এসেছে, আমার দোকানে এসেছিল, তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হলো। তার একটা সুন্দর মেয়ে আছে যে নাকি ইউসে পড়াশোনা করে। তার সঙ্গে কথা বলে বুঝলাম তোকে ইউসেসে নিয়ে গিয়ে পড়ালেখা করা বেশি বিনিময়ে তার মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিতে চায়। ভাবছে আগেই তোকে এই বিষয়টা বলবো, না বলে কিন্তু আগে বলে দিলাম, কারণ অন্য কোনো মেয়ের সঙ্গে তুই আবার রিলেশন না জড়াস। তাই আমারও কিন্তু মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে পড়ি। কি বলছে এগুলো বাবা? এখন কিভাবে তাদেরকে বোঝাবো যে আমি তো আগে থেকে বিয়ে করেছি। আর মনে চিন্তা করছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে খাবার টেবিল থেকে উঠে সোজা আমার রুমে চলে যাই। তারপর দরজা লাগিয়ে দিয়ে পড়ার টেবিলে বসে অনেকক্ষণ পড়তে লাগে। পড়া শেষ করে যেই খাটে গায়ে দিয়ে দিব, তখনই ফোনে কারো ফোন আসে।
ফোনটা হাতে নিয়ে দেখি পপি ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে পপি বলে, তুমি এখনও ঘুমায়নি, জেগে আছো যে? আমি বললাম, না, এখনও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, আর তুমি ফোন করেছো। তখন পপি আবার বলে, ও আচ্ছা, তাহলে ঘুমাও, এখন কথা না বলি, তারপর কথা বলবো। রাত জেগে কথা বলে তোমার আবার অনেক সমস্যা হবে। তারপর আমি বললাম, আরে না, সমস্যা হবে না, কথা বলে আপনার সঙ্গে সমস্যা হবে না, আমার অনেক ভালোই লাগে আপনার সাথে কথা বলতে। ওয়েট, ভিডিও কল দিচ্ছি, যে আপনাকে অনেক দেখতে ইচ্ছে করছে, অডিও কলে কথা বলে ভালো লাগে না। তারপর পপিকে ভিডিও কল দিই। ভিডিও কলে অনেকক্ষণ কথা বলতে লাগে। কথা বলতে বলতে কোথা দিয়ে যে রাত 2টা বেজে যায় সেদিকে খেয়ালই নেই। আরেকটু পপির সঙ্গে কথা বলে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। আপনারা হয়তো ভাবছেন পপিকে কেন আমি বাবার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা চলছে বললাম না, কারণ পপির যে বদমেজাজি মেয়ে আল্লাহ জানে, তাকে যদি কথাটা বলি কি করবে সে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙে আজানের শব্দে। ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়তে চলে যায়। প্রত্যেক দিনে নামাজ পড়ে একটু একটু হাঁটাহাঁটি করে 8টার দিকে বাসায় চলে আসি। বাসায় এসে সোজা আমার রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে এসে তারপর খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে মার কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বাসা থেকে বের হয়ে রাস্তা ধরে ফুটপাথ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ আমার পাশে এসে একটা রিকশা ব্রেক করে। আমি ওইদিকে তাকাতে দেখি পপি আপু। তখনই আমাকে উদ্দেশ্য করে পপি বলে, ওঠ, রিকশায় উঠে বস, তোকে নিয়ে এখন ঘুরতে যাব। আর কালকে বিকেলে তো আমার সাথে পার্কে দেখা করতে আসলে না, এর জন্য এখন তোমাকে নিয়ে ঘুরতে যাব। ওটো, রিকশায় ওঠো। না আপু, আমার স্কুল আছে, স্কুলে যেতে হবে, তুমি যাও। আমার কথা শুনে অগ্নিমূর্তি ধারণ করে আমাকে উদ্দেশ্য করে বলল, আপু মানে কি বলি তুই? এটা আমি তোর কোন জন্মের আপু? হ্যাঁ, তোর বিয়ে করা বউ বলে ডাকবি, ঠিক আছে? পপি বলে ডাকবি। ভুলেও যদি আর আপু বলে ডেকেছিস তাহলে তো খবর আছে। সরি, আর কখনো বলবো না। কথাটা বলে আমি হাঁটতে নেবো, তখনই পেছন থেকে আবার পপি আমাকে জোরাজুরি করতে লাগে। তাই জোরাজুরির এক পর্যায়ে আমি রাজি হয়ে যাই। তারপর রিকশায় চেপে বসে রিকশা নিয়ে সোজা একটা পার্কের সামনে চলে আসি। তারপর রিকশাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে পপি আমাকে নিয়ে সেখান থেকে চলে যায়, পার্কের মধ্যে যায়। তারপর একটা বেঞ্চিতে গিয়ে বসে পড়ি। আশেপাশে তাকিয়ে দেখি আমাদের দুজনের মতো অনেক কাপল এখানে বসে কথা বলছে। নিচের মধ্যে এটাই হয়তো তাদের নিরাপদ জায়গা। পপি আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখছো এই পাশে ওই পাশটাতে? এখানে সবাই তাদের পছন্দের মানুষকে নিয়ে আসে, বুঝেছো? তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কথাটা বলে পপি তার মাথা আমার কাঁধে রেখে অনেক কথা বলতে লাগে। আমি তার কথার জবাবে বলে চলেছি। ভাবছি এখন কি পপিকে বলবো, বাবার বলা সেই কথাগুলো বলবো? না, এখন বলা যাবে না। যদি বলি মেয়েটা রেগে কি করে বসবে আল্লাহ জানে। যে মেয়ে যে রাগে আমাকে বিয়ে করতে পারে, সেখানে তো এই মেয়ে বিষয়টা বললে তার পছন্দের মানুষে অন্য কেউ নিয়ে যাবে, শুনতে কখন কি করবে তার তো কোনো মাথার ব্যথাই নেই। তার থেকে ভালো না জানানোই। সময় হলে তখন না হয় জানাবো। কথা বলতে বলতে মনে মনে ভাবছিলাম, তখনই পপি আমার কাছ থেকে মাথাটা সরিয়ে আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, আমার সাথে কথা বলতে মন চাচ্ছে না নাকি তোমার? আমি এত কথা বলছি, তুমি শুধু উত্তরে হ্যাঁ হুঁ বলছো, ভালো মন্দ কিছুই বলছো না। আসলে তুমি তো জানো আমার সামনে এক্সাম, তাই পড়াশোনা নিয়ে থাকতে চাই, এখন সময় কাটাতে চাই না। পরীক্ষার পর যত পারো তত নিয়ে আমাকে নিয়ে ঘুরিও, তখন আমি একটু মানা করব না। তাহলে চলো, এখানে আর থাকতে হবে না, বাসায় চলে যাও। আমাকে রেগে বলল কথাগুলো। আমি ও রাগ ভাঙানোর জন্য বললাম, দেখো যা বলেছি তোমার আর আমার ভালোর জন্যই বলেছি। এখন আমার লাইফ কেরিয়ার গড়ার সময়। এখন যদি এমন ফুল কাজ করে বসি তাহলে কি হবে আল্লাহ জানে। তার জন্য তোমাকে বললাম। আর তুমি অবুঝ না, সবই বোঝো, সবই ভালো মন্দ তুমি বোঝো, তাই বাচ্চামো করবে না। কথাটা বলেই পপিকে আমার বুকে জড়িয়ে ধরে শুয়ে দিই, কারণ আমি জানি এখন রাগ ভাঙানোর জন্য এই প্রতিভা কি আছে। হঠাৎ বুকটা ভেজে ওঠে। আমি পপিকে আমার বুক থেকে সরিয়ে দেখে ও কান্না করছে। ওর দিকে তাকিয়ে আমি বলি, কান্না করছে কেন, কি হয়েছে তোমার? আমার অনেক ভয় হয় তোমাকে নিয়ে, না জানি কখন তোমাকে হারিয়ে ফেলি। এই ভয়টা সবসময় কাজ করে আমার মধ্যে। কালকে বাবা আমাকে আমার বিয়ের কথা বললো, আমি সাফ সাফ না করে দিয়েছি। বলেছি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে অনার্স শেষ করে তারপরে আমি বিয়ে করব।
এর আগে যদি বিয়ে নিয়ে আসো তাহলে আমি কিন্তু মোটেও রাজি হব না, আর এই বাসা থেকেও চলে যাব। বাবা আমার কথা শুনে আর বিয়ের ব্যাপারে একটা কথাও বলেনি। শুধু এখন ভয় তোমাকে নিয়ে, না জানি কখন তোমাকে হারিয়ে ফেলি। পপিকে আমি পুনরায় আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলি, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তারপর শুনবে আরও টুকটাক কিছু কথা বলতে বলতে কোথা দিয়ে যে দুপুর গড়িয়ে যায়, ফোনটা হাতে নিয়ে দেখি 3টা বেজে গেছে। তারপর পপিকে আমার কাছ থেকে ছাড়িয়ে বলি, এখন বাসায় যেতে হবে, স্কুল ছুটি হয়ে গেছে 1টায়, 3টা বেজে গেছে। এখন যদি বাসায় না যাই নির্ঘাত মা অনেক কথা শোনাবে আমাকে। প্লিজ এখন ছেড়ে দাও, অন্যদিন না হয়ে আবার কথা বলবো, এবারের মতো ছেড়ে দাও আমাকে। আরে ছাড়বো না কেন, আমাকে তো যেতে হবে। বাবা বাসায় ফিরেছে হয়তো বা, বাসায় ফিরে যদি আমাকে দেখতে না পায় তাহলে আমাকে আবার অনেক কথা বলবে। আর হ্যাঁ, বারবার করে বলে দিচ্ছি, তুমি যে কোচিং নিয়েছো ওইখানে কিন্তু অনেক মেয়ে আছে, ওই মেয়েদের থেকে তুমি সরে সরে থাকবে। আমি পপির কথা শুনে ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলি, কি বলছো এগুলো তুমি? আমার বউ থাকতে কেন আমি অন্য মেয়েদের দিকে তাকাবো? আর তুমি কোচিংয়ের সম্পর্কে এত ভালো করে কিভাবে জানো? আসলে ওই কোচিংয়ে যে তোমাদের স্যার, ওই স্যারটা হচ্ছে আমাদের ক্লাসমেট। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই তো ভাবি কিভাবে এত কিছু জানো ওই কোচিংয়ের সম্পর্কে। মেয়েদের কাছ থেকে দূরে থাকবে। কোনোভাবে যদি আমি জানতে পারি ওর মুখ থেকে যে তুমি মেয়েদের সাথে কথা বলো আর ওদের সাথে হেসে হেসে কথা বলো, তাহলে কিন্তু তোমাকে একদম শেষ করে ফেলবো, আমি বলে দিলাম। আরে এত ভয় দেখাচ্ছেন কেন? আমি মোটেও এমন ছেলে না, আমাকে তো আপনি ভালো করে চেনেন। তারপর পপির সঙ্গে আরও কিছু কথা বলে পার্ক থেকে বেরিয়ে যাই। তারপর একটা রিক্সা নিয়ে আমি চলে যাই। অন্যদিকে পপি আরও একটা রিক্সা নিয়ে তার বাসায় চলে যায়। বাড়ির সামনে এসে রিক্সাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে দরজায় এসে কলিং বেল বাজাতে অমনি মা এসে দরজা খুলে দেয়। আমাকে দেখতে পেয়ে বলে ওঠে, কি রে, কি হয়েছে? আজ এত লেট করে বাসায় ফিরলি যে? তোর তো স্কুল ছুটি হয় 1টায়, আর এখন বেলা 3:30 বাজতে চললো, তুই এখন আসলি কেন? মার এমন প্রশ্নে আমি কি জবাব দেব কিছু বুঝে উঠতে পারছি না। কিছুটা একটা বলতে হবে। চিন্তা করতে করতে মাকে বলি, আসলে মা, সজীবের বাসায় গিয়েছিলাম, ওর কাছে নোট ছিল আমার, সেইটা আনার জন্য। পরে সজীবের মা আমাকে আসতে দিচ্ছিল না, অনেক জোরাজুরি করলো থাকার জন্য, কিন্তু আমি চলে এসেছি। ও তাহলে এই ব্যাপার। যা রুমে যা, ফ্রেশ হয়ে নিচে আয়, নিশ্চয়ই কিছু খেয়ে আসিসনি। তুই তো আবার অন্যের বাসায় গিয়ে কিছু খাস না, কি ছেলেটাকে নিয়ে। তারপর আমি মার কাছ থেকে সোজা আমার রুমে চলে আসি। ব্যাগটা টেবিলের ওপর রেখে র্যাক থেকে জামা কাপড় বের করে সোজা ওয়াশরুমে চলে যাই। তারপর গোসল করে এসে পোশাক পরিবর্তন করে সোজা নিচে চলে আসি। খাবার টেবিলে এসে দেখি মা আমার জন্য খাবার বেড়ে রেখে দিয়েছে। তখন আমি মাকে বলি, মা তোমরা খেয়েছো? মা কিচেন রুমে কী যেন কাজ করছিল, কিচেন রুম থেকে আমাকে বলল, আমরা খেয়েছি, তোর জন্য আলাদা করে বেড়ে রেখে দিয়েছিলাম, তুই খেয়ে নে, বিকেলের দিকে তো আবার বের হতে হবে আমাদের। বের হতে হবে মানে? কোথায় যাবে তুমি? তোর বাবা ফোন করে আমাকে বলল যে তুই আর আমি যেন রেডি হয়ে থাকি। সে দোকান থেকে এসে আমাদেরকে নিয়ে কোথায় যেন যাবে। কই যাবে জিজ্ঞেস করলাম, বাট তিনি কিছুই বললো না। জানিস তো তোর বাবার কথার উপরে আমি কিছুই বলতে পারি না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। কথাটা বলে আমি খাবার খেয়ে নিই। খাবার খাওয়া শেষ করে সোজা আমি আমার রুমে চলে আসি। খাটে শুয়ে ভাবতে লাগে, হঠাৎ করে বাবা আমাকে আর মাকে রেডি থাকতে বলো, কারণটা কি ঠিক বুঝতে পারছি না। নাকি কালকে রাতে যে বললো মেয়েটার কথা, ওর সঙ্গে দেখা করতে নিয়ে যাবে আমাকে, বুঝছি না কিছু। তোরবাল। আর কোনো চিন্তা না করে ফোনটা নিয়ে গেমস খেলতে লাগে। গেমস খেলতে খেলতে অনেকটা সময় পার হয়ে যায়। বিকেলের দিকে মা আমার রুমে এসে বলে, বাবা, তোর বাবা ফোন করেছিল, বললো আমাদেরকে রেডি হয়ে থাকার জন্য। তুই রেডি হয়ে নে, আমিও রেডি হয়ে নিই। তোর রেডি হওয়া শেষ হলে নিচে গিয়ে বসে আমার জন্য একটু অপেক্ষা করিস। আমি মাথায় হাত দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর ফোনটা রেখে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিজেকে একটু পরিপাটি করে নিচে গিয়ে বসার রুমে বসে ফোনে ফেসবুকিং ইউজ করছিলাম। তখনই পপি আমাকে মেসেজ করে, জান, কি করো তুমি? বসে বসে গেমস খেলছি। কিছুদিন পরে ছেলের বাবা হবা, তোমার ছেলে গেম খেলবে, আর এখন কিনা তুমি গেম খেলছো? পপির কথা শুনে আমি হাসতে লাগে। মা আসতেই আমি ফোনটা বন্ধ করে ফেলি। বাসার বাইরে আসতেই দেখি বাবা আমার জন্য বাসার বাইরে অপেক্ষা করছে। তারপর রিক্সায় উঠে বসে শহরের ব্যস্ত জ্যাম ঠেলে সামনে থেকে এগোচ্ছে রিক্সা। সব কিছুই ভালো লাগছে, শুধু এই জ্যামের মধ্যে অপেক্ষা করতে একদমই ভালো লাগে না। এই ছাই বসে থাকতে থাকতে অনেকটা সময় পর একটা বাসার সামনে চলে আসি। তারপর বাবা রিক্সাওয়ালাকে তার ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে সেখান থেকে চলে যায়।
তখন বাবা তার হাতে থাকা 2টা ব্যাগ নিয়ে সামনের দিকে রাখে। ব্যাগগুলো দেখে মনে হচ্ছে যেন ব্যাগগুলোর ভিতরে নিশ্চয়ই কিছু আছে। তারপর আমি আর মা এখানে না দাঁড়িয়ে থেকে বাবার পিছু পিছু হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে গেটের কাছে চলে আসি। দারোয়ানকে কিছু একটা বলে দারোয়ান বাবাকে বাড়ির কোথায় ঢুকতে দেয়। বাইরে থেকে বাইরে যত সুন্দর, ভিতরে তার থেকে বেশি সুন্দর। চারিপাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অনেক ভালো লাগছে। ফুলগুলো দেখে মনে হচ্ছে এর আগে কখনো দেখিনি। একটু সামনে আগাতেই মেন দরজায় গিয়ে বাবা কলিং বেল বাজায়। একটু পরে একটা মেয়ে গেট খুলে দেয়। বাবাকে দেখে বলে, আসেন আসেন, আপনার জন্যই খালাম্মা আর আঙ্কেল অপেক্ষা করছে সেই কখন থেকে। তার মানে বাবা এর আগেও এই বাসায় এসেছিল, না হলে তো কখনই কাজের মেয়ে তাকে চিনতে পারতো না। কি জানি মাথার ওপর দিয়ে সব কিছু যাচ্ছে। চিন্তা করতে করতে বাবার পিছু পিছু হাঁটতে লাগে। রুমের মধ্যে ঢুকে তো আমি পুরো অবাক হয়ে যাই। রুমটা অনেক সুন্দরভাবে সাজানো, আমাদের রুমের থেকেও অনেক সুন্দর। দেখে আমার মনটা জুড়িয়ে গেল। তারপর বাবা গিয়ে বসে পড়ে। আমিও গিয়ে বাবার পাশে বসে পড়ি। ব্যাগগুলো কাজের মেয়ে হাতে দিতেই সেখান থেকে ব্যাগগুলো নিয়ে চলে যায়। তখনই সে নিয়ে একটা মধ্যবয়স্ক লোক নামতে নামতে বলে, আরে এসেছিস তুই? তোর জন্যই অপেক্ষা করছি সেই কখন থেকে। এখন কি তোর আসার সময় হলো? আরে দোকান বন্ধ না করে কীভাবে আসে বল? আর বিকেলের দিকে দোকানে একটু বেশি বেচাকেনা হয়, এর জন্যই আর কি বন্ধ করে আসতে পারিনি। কিছু মনে করিস না, কিছু মনে করিস না, আসলেও তো এখন নাকি। কথাটা বলতে বলতে বাবা আর আঙ্কেল দুজনে কথা বলতে লাগে। অন্যদিকে মা আর আন্টি দুজনে কথা বলতে লাগে। আমি সেখানে বসে মাঠের দিকে তাকিয়ে আছি আর ভাবছি কি হচ্ছে এগুলো, কিছুই বুঝে উঠতে পারছি না। তখন একটা মেয়ে আঙ্কেলের কাছে আসে, তার পাশে বসে পড়ে। আমি নিচ থেকে দৃষ্টি শুনি, মেয়েদিকে তাকিয়ে দেখি সুন্দর আছে মোটামুটি, বাট আমার পপি বইয়ের থেকে অনেক কম। আনমনেই ভাবছিলাম। তখন মা আমার কাছে এসে বলে, বাবা, মেয়েটা কেমন দেখতে? আমাদের তো অনেক পছন্দ হয়েছে, এখন তোর কি মত? মার কথা বলা শেষ হতেই আমি বুঝতে পারি এই হলো বাবার বন্ধুর মেয়ে, যার সঙ্গে বিয়ের কথা বাবা কালকে রাতে খাবার টেবিলে বলেছিল। আমার প্রশ্নে আমি কি উত্তর দেবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। নিচের দিকে তাকিয়ে আছি। তখন মাথা দিয়ে আনমনে হ্যাঁ বলে ফেলি। তখন বাবা আর আঙ্কেল আলহামদুলিল্লাহ বলে ওঠে। মাটির দিক থেকে দৃষ্টি সরিয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে দেখি তারা দুজনে একে অপরে হাসাহাসি করছে। পাশে থাকা মেয়েটির দিকে তাকিয়ে দেখি সে যেন আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আঙ্কেল না থাকলে এখন মেয়েটা আমার কাছে এসে একদম খুন করে ফেলতো। তখন মা আঙ্কেলকে বলে, ভাইজান, ছেলে আর মেয়ে দুজনকে আলাদাভাবে কথা বললে দিতে ভালো হতো না? জেনারেশনের ছেলে মেয়ে তাদেরও তো মতামত আছে নাকি? মিমের সমস্যা নেই বিয়ান, আমার মেয়ে আমি যা বলবো তাই করবে, এর বাইরে যাবে না। আর স্বাধীন বাবার যেহেতু পছন্দ হয়েছে তাহলে তো হয়ে গেল। এখন আমরা সুন্দর একটা দিনক্ষণ দেখে তাদের বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি নাকি? আমি ভাবছি ঘরোয়াভাবেই বিয়ে করি, যেহেতু স্বাধীন বাবার সামনে পরীক্ষা, তো এখন শুধু এঙ্গেজমেন্টটা অ্যারেঞ্জ করে না হয় ভালো একটা দিন দেখে তাদের দুজনকে ধুমধাম করে বিয়ে দিয়ে দিলেই হবে। আপনারা কি বলেন? আমি নীরব দর্শকের ন্যায় বসে থেকে তাদের কথোপকথন দেখছি। তখনই বাবা বলে ওঠে, আগামী শুক্রবারে না হয় এঙ্গেজমেন্টটা সেরে ফেলি, নিজেদের মধ্যেই নাকি, তুই কি বলিস? বাবার কথা শুনে আঙ্কেলও সায় জানায়। তারপর তাদের কথোপকথন শেষ হলে খাওয়া দাওয়া শেষ। আঙ্কেলের আন্টি থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে সোজা আমি আমার রুমে চলে আসি। এতক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে আমি ফোনটা একবারও অন করে দেখি না। বাসায় এসে ফোনটা পাওয়ার অন করে দেখি ফোনটা বন্ধ হয়ে আছে। চার্জে লাগে ফোন অন করে দেখি পপি অনেকগুলো ভয়েস মেসেজ, অনেকগুলো টেক্সট, অনেকগুলো মেসেজ। আমি তো অবাক হয়ে যাই, মেয়েটার আবার কি হলো? ভয়েস মেসেজগুলো শুনছিলাম। এক একটা ভয়েস মেসেজগুলো শুনে আমার যেন খাঁচা থেকে পরাণ পাখি ওড়াল দেবে এমন অবস্থা। তখন আর আমি পপিকে ফোন করি। তারপর ওর সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা অনেকক্ষণ ধরে পপির সঙ্গে কথা বলায় সকালের দিকে ঘুম ভাঙে না। পরে মা আমার রুমে এসে আমাকে ডাকে। কি রে, আর কত ঘুমাবি? তোর তো স্কুলের সময় পার হয়ে গেল। আমি মার কথা শুনে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর পোশাক পরে নিয়ে কাঁধে ব্যাগ ঝুলে খাবার টেবিলে গিয়ে নাস্তা করে বাড়ি থেকে বের হয়ে পড়ি স্কুলে যাওয়ার জন্য। এভাবেই অনেকটা দিন পার হয়ে যায়। দিন দিন আমার আর মিমের এঙ্গেজমেন্টের সময় এগোতে লাগে। হঠাৎ একদিন পপি আমাকে ফোন করে ঝাঁঝালো কণ্ঠে বলে,
কি শুনছি এগুলো? তুই নাকি কোন মেয়ের সঙ্গে বাবা আমাকে বলো, মানে মানে কি সবের? কিছুই তো বুঝতে পারছি না আমি। একটা বউ থাকতে তুই একটা মেয়ের সাথে কিভাবে এঙ্গেজমেন্ট করতে পারিস? তোকে তো অনেক ভালো ভাবতাম আমি, কিন্তু তুই এত বাজে ছেলে আমি কল্পনাও করতে পারিনি। দেখো, না বোঝে তুমি আমাকে গালাগালি করবে না। আগে আমার সম্পূর্ণ কথাটা শোনো, তারপরে আমি আমার সঙ্গে ঘটে যাওয়া বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি। পপি আমার কথা শুনে স্থির হয়ে আমাকে বলে ওঠে, তাহলে এখন কি করবে তুমি? হাতে তো আর বেশি সময় নেই, আগামীকালকে তোমার এঙ্গেজমেন্ট হবে। কি করবে এখন তুমি বলো? আমার তো চিন্তায় মাথা ঘুরছে। আমি কিন্তু তোমাকে হারাতে পারবো না। তোমাকে যদি না পাই আমি কিন্তু সুইসাইড করবো বলে দিচ্ছি, কথাটা মনে রাখবে। কথাটা বলে আমাকে আর কিছু বলতে না দিয়ে পপি ফোন রেখে দেয়। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। হঠাৎ মনে পড়লো মিমের কথা। যেদিন আমার সঙ্গে দেখা করেছিল, ওদের বাড়িতে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়েছিল। তাকিয়ে থাকার মানে আমি বুঝতে পারিনি। এখন তাকে না হয় কবে সবে ডেকে বলি, কেন সেদিন আমাকে এমনভাবে তাকিয়েছিল? নাকি আমাকে দেখে এসে রেগেছিল? নাকি তার অন্য কোনো কারোর সঙ্গে রিলেশন আছে? আল্লাহ, এটাই জানি হয়। যেই বাবা সেই কাজ। তারপর মার কাছ থেকে মিমের বাবার নাম্বার নিয়ে নেই। তারপর মিমের বাবাকে ফোন করে তার কাছ থেকে মিমের নাম্বার নিয়ে নেই। মিমের নাম্বারে ফোন করতে লাগে। ওই পাশে ফোন বাজছে, বাট কেউ রিসিভ করছে না। সেভাবেই ফোনটা কেটে গেল। আবার ফোন করলাম, বাট কেউ রিসিভ করছে না। আবার ফোন করলাম, থেকেও রিসিভ করে না। রিসিভ করে বলে ওঠে, দেখছেন না ফোন রিসিভ করছে না, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছি। আর আমি তো আপনাকে চিনি না, জানি না কে আপনি, আমাকে ফোন করছেন আর ডিস্টার্ব করছেন। আমি স্বাধীন। আসলে ফোন করেছিলাম আপনাকে ডিস্টার্ব করার জন্য নয়, আর আপনার কাজের ব্যাঘাত ঘটানোর জন্য নয়। আই এম এক্সট্রিমলি সরি। আপনার সঙ্গে দেখা করতে চাই, এর জন্য আর কি আমি ফোন করেছিলাম আপনাকে। কি দেখা করবেন? যা করার তা তো করেই ফেলেছেন। এখন আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আর কি বলবেন, যা বলার ফোনেই বলেন। ফোনে বলার হলে আমি আপনাকে রেস্টুরেন্টে আসতে বলতাম না। প্লিজ আজকে সন্ধ্যা 7টার দিকে মলের রেস্টুরেন্টে চলে আসেন। আপনার জন্য কিন্তু অপেক্ষা করব। কথাটি বলে আমি ফোনটা রেখে দিই। অন্যদিকে পপিকে পুনরায় ফোন করতে রিসিভ করে। আমি পপিকে উদ্দেশ্য করে বলি, আজকে 7টার দিকে রেডি হয়ে মলের রেস্টুরেন্টে চলে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আসতে পারবো না, যা বলার এখানেই বল। আমি তোর সাথে দেখা করতে পারবো না। যা করার তা তো করেই ফেলেছিস। আর কি করবি বল? আর কি করবি আমাকে বল। পপি আপুর কথা শুনে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। কান্না করতে করতে কথাগুলো ভাবছি, আগে যদি তাকে বিষয়গুলো বলে দিতাম তাহলে আর এমন হতো না। তখন আমি পুনরায় পপিকে বলি, দেখো তোমাকে দেখা করতে বলেছি, সো আসবে। আর যদি না আসো তাহলে কিন্তু আমি ওই মেয়েটাকে অর্থাৎ মিমকে বিয়ে করে নেব বলে দিলাম। কথাটা বলে আমি ফোনটা কেটে দেই। ফোন রেখে দিয়ে শুয়ে পড়ি। এত চিন্তা, এত জ্বালা আর ভালো লাগছে না আমার। ফোনটা সাইডে রেখে ঘুমানোর চেষ্টা করলাম, হাজার বার করলাম, বাট চোখে ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি চারদিক অন্ধকার। বোঝার বাকি রইল না যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে দেখি 6টা বাজে। তারপর তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিই। তারপর পোশাক পরিবর্তন করে পাশা থেকে বের হতে যাব, অমনি মা পেছন থেকে বলে, কি হয়েছে এত রাতে সেজে গুজে বের হচ্ছে যে? তেমন কিছু না, একটু কাজ আছে তাই বের হতে হচ্ছে আমাকে। চিন্তা করো না, সময় মতো বাসায় চলে আসবো। জানি না তোর কি হয়েছে, দিন দিন কেমন যেন হয়ে যাস। সবই হাসি খুশি ছেলেটা, সারাক্ষণ কি নিয়ে যেন চিন্তা করিস বুঝি না। কি হয়েছে বাবা, খুলে বলবি আমাকে? তুই কি বিয়েটা নিয়ে চিন্তায় আছিস? চিন্তা করিস না, মেয়েটা অনেক ভালো, আমার সঙ্গে কথা বলেছে। মার প্রশ্নে আমি আর কোনো উত্তর না দিয়ে বাসা থেকে বের হয়ে সন্ধ্যায় রাস্তায় এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। একটু পর রিক্সা চলে আসে। তারপর রিক্সায় বসে সোজা মলের রেস্টুরেন্টে চলে আসে। তারপর রেস্টুরেন্টের এক কর্নারে গিয়ে বসে থাকে। একটু পর পপি চলে আসে। কিসের জন্য তুই এখানে ডেকেছিস আমাকে সেটা বল। আমার বাসায় যেতে হবে, বাবা আবার আমাকে নিয়ে চিন্তা করবে। একটু ওয়েট করো, আসুক, তারপরে না হয় সব জানতে পারবে। আমার কথা শুনে পপি চুপ হয়ে যায়, সেখানে বসে থাকে। আমার দিকে অপলক দৃষ্টিতে ছলো ছলো নয়নে তাকিয়ে আছে। আমি সেই দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকি। তখনই সেইখানে হাজির হয় মিম। আমাদের সামনে এসে বসে পড়ে। এসে মিমকে বসে দেখে পপি রাগে দৃষ্টিতে তাকায় আমার দিকে আর বলে, এই মেয়ে আমাদের সামনে বসছে কেন? এই তো সেই মেয়ে যার সঙ্গে আমার এঙ্গেজমেন্টের কথা হচ্ছে। তোমার সঙ্গে কথা বলানোর জন্যই আমি এইখানে ডেকেছি তাকে। আমার কথা শেষ হতে না হতেই পপি বসে থেকে উঠে মেয়েটির চুল ধরে টানতে টানতে বলে, শাকচুন্নি, তোর সাহস কি করে হয় আমার হাজব্যান্ডকে বিয়ে করতে চাস? তুই জানিস না স্বাধীন বিবাহিত? শাকচুন্নি, তুই স্বাধীনের সম্পর্কে ভালোভাবে জেনে না জেনে তুই বিয়ে করতে নিয়েছিস? তোর তো সাহস কম না?
পপির এমন কাজে আমি ওর দিকে হয়ে তাকিয়ে আছি। অন্যদিকে মিম সেইখানে থাই মেরে বসে আছে। আমি পপির থেকে মিমের চুল টানতে দেখে অনেকটা রেগে যাই। পপিকে ওর হাত থেকে ছাড়াতে গেলে পপি ছাড়ছে না। তখন আমি পপির গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিতে পপি আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকে আমার সামনে থেকে দৌড়ে সেখান থেকে চলে যায়। তখন আমি মিমকে উদ্দেশ্য করে বলি, ওর হয়ে আমি তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, কিছু মনে করো না। কি মি, আর তোমাকে তার স্বামী হিসেবে বললো যে, মানে কি এসব? তোমাকে সত্যি বলার জন্যই এখানে ডেকেছিলাম, কিন্তু কি হলো, পপি তোমাকে দেখে রেগে মারতে। পপি মোটেও এরকম মেয়ে না, অনেক রেগেছিল তোমার ওপর, এজন্য। আসলে পপি যা বলেছে সত্যি, ও আমার ওয়াইফ। আমরা বিয়ে করেছি, প্রায় 2 মাস হবে, বাসার কেউ জানে না, পালিয়ে বিয়ে করেছি। এই কথাটা বলার জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি। প্লিজ কিছু একটা করো, আমার আর তোমার এঙ্গেজমেন্টটা যেভাবেই হোক তুমি ঠেকাও, না হলে একসঙ্গে 3টা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। তুমি কি চাও 3টা মানুষের জীবন নষ্ট হোক? আরে আমি কি করব বলো, আমি নিজেই এই বিয়েটা করতেই যাচ্ছি না। আমি অন্য একটা ছেলেকে অনেক ভালোবাসি, ছেলেটাও আমাকে অনেক ভালোবাসে। ছেলেটা অনেক গরিব হওয়ায় আমার মা বাবা তাকে মেনেই নেয় না, তাকে অনেক অপমান অপদস্থ করে, বাসা থেকে বের করে দিয়েছে। আমি ডেকেছিলাম তাকে মা বাবার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য, কিন্তু মা বাবা তার সঙ্গে এমন ব্যবহার করে। তারপর তোমার সঙ্গে আমাকে জোর করে এঙ্গেজমেন্ট করে দিতে চায়, যেন আমি আর ওই ছেলের সম্পর্কে না ভাবি। এই জন্য আমি মিমের কথা শুনে অবাক হয়ে যাই। তাহলে ওই দিন আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণ ছিল এটাই। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তখন মিম চিৎকার দিয়ে বলে ওঠে, আইডিয়া, একটা বুদ্ধি পেয়েছি, এতে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। তারপর মিম তার আইডিয়া সম্পর্কে আমাকে বলে। মিমের আইডিয়া আমার অনেক ভালো লাগে। তারপর ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিয়ে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসার পর সময় মিমকে বলি, তুমিও তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে আসতে বলো, না হলে আবার আমাদের নাটকটা কিন্তু সমাপ্ত হবে না। আমি এখনই গিয়ে ওকে আসতে বলছি এখানে। তারপর মিম বাসায় চলে যায়। অন্যদিকে আমি রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। তখন পাশে তাকিয়ে দেখি পপি দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে এগিয়ে গিয়ে বলি, এখানে দাঁড়িয়ে আছো কেন এতক্ষণ ধরে? তার মানে তুমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলে? আমার কথা শুনে পপি কোনো ভ্রুক্ষেপ দেখায় না, অজরে কান্না করছে, হাত দিয়ে বারবার চোখের পানি মোছে। আমি আর কিছু বললাম না। কান্না করো, কালকে না হয় সব জানতে পারবে, তখন আর কান্না করতে পারবে না। পপিকে আর কোনো কথা না বলে আমি একটা রিকশায় সোজা বাসায় চলে আসি। তারপর মিমের দেওয়া বুদ্ধিটা বাবাকে বলতে লাগে। বাবা আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকায় আর বলে, মানে কি বলতে চাচ্ছিস? এগুলো তুমি সত্যি? তার মানে আমার বন্ধু আমাকে মিথ্যা বলেছে? আমার ছেলের ঘাড়ে অন্যের বোঝা চাপিয়ে দিতে চাইছিল? ওকে তো একটা শিক্ষা দিতেই হবে। কালকে বিয়ে করতে যাবি তুই, কিন্তু তুই ওর মেয়েকে বিয়ে করবি না, সেখান থেকে চলে আসবি, তবেই ওর উচিত শিক্ষা হবে। কি বলিস তুই? আমি বাবার কথা শুনে অবাক হয়ে যাই। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। আসলে আমার আর মিমের পরবর্তী বুদ্ধিটা ছিল এইরকম, কিন্তু বাবা কী করে যে আমাদের বুদ্ধি সম্পর্কে জানতে পারলো আল্লাহ জানে। যাই হোক, ভালোই হলো। তাহলে বাবা, পপি আপু আর আঙ্কেলা যেন আসে সেইখানে, তারাও দেখুক। বাবা আমার কথায় সম্মতি জানায়। তারপর তার ফোন বের করে পপি আপুর বাবাকে ফোন করে। আমি সেখানে আর না দাঁড়িয়ে থেকে সোজা আমার রুমে চলে আসি। রুমে এসে ফোন বের করে মিমকে ফোন করি ওই বাসে কী খবর জানার জন্য। তখন মিম বলল, এই পাশে আমি ম্যানেজ করে নিয়েছি, শুধু আগামীকালের অপেক্ষায় আছি। আসলে আমি আর মিম দুজনে কি বুদ্ধি পরামর্শ করলাম বুঝতে পারতেছেন না তো? গল্পের সাথেই থাকুন, ঠিকই বুঝতে পারবেন। আমি আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়ি। অন্যদিকে পপি কান্না করতে করতে রিক্সা নিয়ে বাসায় চলে যায়। তার বাবাকে কিছু একটা বলতে যাবে, এর আগে পপির বাবা বলে, মা, আগামীকালকে একটা দাওয়াত আছে আর তোকে সেখানে যেতে বলেছে। আমাদের না গেলে তারা বিয়ে বাড়িতেই যাবে না বলে দিয়েছে, বুঝলি? পপির আর বোঝার বাকি রইল না কার কথা বলছে। তার বাবাকে আর কিছু না বলে সোজা তার রুমে চলে যায়। দরজাটা আটকে দিয়ে কাঠে শুয়ে কান্না করতে লাগে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। দিনটা কোনোভাবে কেটে যায়। দুপুরের দিকে বাবার দাওয়াত দেওয়ায় সবাই একত্রে হয়ে যায়। একটু পর সেখানে পপি আর তার বাবাও চলে আসে। আমি পপির দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। চোখ ছোটো লাল টকটকে হয়ে আছে, যেন এখন রক্ত ঝরবে চোখ দিয়ে। তারপর সবাই গাড়িতে উঠে বসে। একটু পর সবাই গিয়ে পৌঁছায় মিমদের বাড়িতে। তারপর সবাই খাওয়া দাওয়া করতে লাগে। খাওয়া দাওয়া শেষ হলে যেই বিয়ে পড়াতে যাবে অমনি আমার বাবা বলে ওঠে, দাঁড়া, ওকে আন্টি পড়াবি না তুই? 2-4টা মেয়ে নষ্ট মেয়েকে আমি কখনোই আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না, আর বলে দিলাম।
বাবার কথা শেষ না হতেই মিমের বাবা আমার বাবাকে উদ্দেশ্য করে বলে, তুই কি মেনে নিবে না তোর ছেলের মতো লোচ্চা লাফাঙ্গার ছেলেকে? কখনোই আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব না। সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী চলছিল। তারপর আমার বাবা আর মিমের বাবা দুজনে তর্কাতর্কিতে জড়ায়। তর্কাতর্কি এক পর্যায়ে আমার বাবা মেয়ের বাবাকে বলে, তোর মেয়ে থেকেও শত গুণ হাজার রূপবতী গুণবতী মেয়ের সঙ্গে বিয়ে দেব, দেখবি আর জ্বলবি তুই শুধু। আমিও আমার মেয়েকে তোর ছেলের থেকে শতগুণ ভালো ছেলের সঙ্গে বিয়ে দেব, তাও আবার এইখানে দেখ। কথাটা বলে মেয়ের বাবা এই পাশ ওই পাশ তাকাতে লাগে। তখনই মিমের বয়ফ্রেন্ডকে দেখতে পায়। মিমের বয়ফ্রেন্ড হাত ধরে মিমের পাশে বসিয়ে বলে, আমি এখনই কাজী সাহেব ডেকে নিয়ে এসে তোদের দুজনের বিয়ে দেব, তাও আবার এদের সামনে। কথাটা বলে মিমের বাবা কাজীকে ফোন করে আসার জন্য একটাবার কাজে চলে আসে। তখন আমার বাবা রেগে পপির বাবার কাছে গিয়ে বলে, দেখ, তুই তো আমার ছেলের সম্পর্কে ভালো করেই জানিস আমার ছেলে মোটেও অমন না। এতগুলো মানুষের সামনে তুই আমাকে অপমান করে ওর মায়ের সঙ্গে অন্য একটা ছেলেকে বিয়ে দিচ্ছে, কিন্তু আমি আমার ছেলেকে কার সঙ্গে বিয়ে দেবো? প্লিজ মা, তুমি রাজি হয়ে যাও আমার ছেলেকে বিয়ে করার জন্য। পপির বাবা কিছু একটা বলতে যাবে, পপি ওর বাবাকে কিছু বলতে না দিয়ে আমার বাবাকে বলে, আঙ্কেল, আমার কোনো অমত নেই স্বাধীনকে বিয়ে করতে। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। কথাটা বলে বাবা পপির হাত ধরে আমার কাছে নিয়ে এসে বসিয়ে দেয়। অন্যদিকে পপি তার বাবার দিকে তাকিয়ে দেখে তার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর মিম ওর বয়ফ্রেন্ডে বিয়ে পড়ানো শেষ হলে তারপর আমার আর পপির বিয়ের কার্যক্রম শুরু হয়। পপি শুধু আমার দিকে তাকিয়ে আছে আর মিটমিটি হাসে। দেখতে দেখতে বিয়ের কাজকর্মও শেষ হয়ে যায়। মিমের বাড়ি থেকে বের হয়ে আমরা আমার বাসায় চলে আসি। তখন পপির বাবা তার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগাতে যাবে, অমনি আমি পপির বাবার হাত ধরে ফেলি। বেয়াদব ছেলে, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? বাবা প্লিজ, তুমি ওকে বকবে না। এদিকে এসো, আমি তোমাকে সব কথা খুলে বলছি। তারপর পপি তার বাবাকে একটা সাইডে নিয়ে গিয়ে আমাকে কিভাবে সে বিয়ে করলো, কিভাবে ব্ল্যাকমেল করলো শুরু থেকে শেষ পর্যন্ত বলে। পপির বাবা তার মেয়ের মুখ থেকে এমন কথা শুনে যেন বিশ্বাস করতে পারছে না। তারপর স্বাধীনের সঙ্গে প্রথমে বিয়ে হওয়ার কাবিনের কাগজপত্র দেখাতে লাগে। এরপর বিশ্বাস করে যায়, মেয়েকে আর কিছুই বলে না। এখন দাঁড়িয়ে আছে ছাদের উপরে, সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে, আমিও তাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। ঘড়িতে কত সময় হলো সেদিকে আমার কোনো খেয়ালই নেই। হঠাৎ বাবা এসে পেছন থেকে আমাকে ডেকে বলে, কিরে, কটা বাজে? সেদিকে কোনো খেয়াল আছে? বৌমা তো বাসুর ঘরে তোর জন্য অপেক্ষা করছে, যা। আমি ফোনটা হাতে এনে দেখি রাত 11টা বেজে গেছে। তারপর বন্ধুদেরকে বিদায় দিয়ে সোজা আমার রুমে প্রবেশ করি। দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে যে সামনের দিকে তাকাই, অমনি দেখি পপি আমার সামনে দাঁড়িয়ে আছে, নিচু হয়ে আমার পা সালাম করে। তখন আমি পপিকে উদ্দেশ্য করে বলি, সুখী হও মা, আর অনেক বড় হও। আমার কথা শুনে পপি আমার দিকে রাগীর দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কুত্তা, কি বলছিস এগুলো তুই? আমি তোর মা হই, হ্যাঁ? আর তোদের যে এই প্ল্যান, আগে আমাকে বলিসনি কেন? শুধু শুধু আমাকে রাতভর কাঁদালি। আমি ভেবেছিলাম সুইসাইড করব, কিন্তু বাবার দিকে তাকিয়ে তা করা হয়ে ওঠেনি। যে বাবা আমাকে শুরু থেকে বড় করেছে, তাকে একা ফেলে গেলে আমার শোকে সেই তো হার্ট অ্যাটাক করবে, মারাও যেতে পারে। তার জন্য আর কিছু করিনি। একবার বলতে পারতে, যদি সুইসাইড করতাম তাহলে কি হতো বলো? আরে বাদ দাও এখন, তুমি আগে সব কথাটা শোনো। তারপর পপিকে কোলে তুলে নেই, কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিই। এবার আসেন আপনাদেরকে আমাদের প্ল্যান সম্পর্কে বলা যাক। মিম আমাকে প্ল্যান করে যে আমি যেন আমার বাবাকে তার নামে উল্টাপাল্টা কিছু একটা বোঝাই। অন্যদিকে এদিকে এসেও তার বাবাকে আমার নামে উল্টাপাল্টা কিছু একটা বোঝাবে, এতে আমাদের বিয়েটা ভেঙে যাবে। তখন তার বাবারা যদি রাগারাগি করে একে অপরকে যে দেখিয়ে আমাদের বিয়ে দিতে চায়, তখন না হয় তাদের সামনে আমরা আমাদের দুজনের প্রিয় মানুষকে দেখাবো। প্রায় 10 মিনিট পর পপিকে ছেড়ে দেই। পপি আমার কাছ থেকে ছাড়া পেয়ে হাঁপাতে লাগে। আর একটু হলে দম আটকে মরে যেতাম। কি বলছো তুমি এইগুলো? কথাটা বলে পপির গায়ের উপর উঠে বসে হারিয়ে যায় দুজন ভালোবাসার এক অতল গভীরে।